২০০০ সালেও বাংলাদেশে সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি লাখে ৫০০ জন নারীর মৃত্যু হতো, যে সংখ্যাটি অনেক কমে এখন ১৫৬তে এসে ঠেকেছে। কিন্তু আমাদের লক্ষ্য আরও কম মায়ের মৃত্যু যেন হয় এবং এটিতে আমরা শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসতে চাই। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থায় মায়ের মৃত্যুর যত কারণ, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুইজন গাইনি বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার লাইলা আরজুমান বানু ম্যাডাম, সাবেক প্রেসিডেন্ট OGSB, অনেকগুলো পরিচয়, বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি, এবং একই সঙ্গে বর্তমানে দায়িত্ব পালন করছেন চিফ কনসালটেন্ট হিসেবে অবস অ্যান্ড গাইনি বিভাগ, ল্যাবেড স্পেশালাইজড হাসপাতাল। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার শেহরিন F সিদ্দিকা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান গাইনি অ্যান্ড অবস, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই অধ্যাপক লাইলা, আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশ সরকার আসলে এই মায়েদের মৃত্যুর বিষয়টি এত গুরুত্বের সাথে আসলে অনেক আগে থেকে নিয়েছে। আমরা যে কোনো পরিসংখ্যানে যে কেউ, রাষ্ট্রের প্রধান বা স্বাস্থ্যমন্ত্রী, তারা সবসময় বলতেন বা এখনও বলে যাচ্ছেন যে আমাদের মাতৃমৃত্যু হার কত বা শিশু মৃত্যু হারের কথাটা প্রসঙ্গক্রমে চলে আসে। এই যে ১৫৬, এটা আসলে সন্তোষজনক পর্যায়ে আমরা এসেছি কিনা, বা আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। মাতৃমৃত্যু কথাটা আসলে এতই সংবেদনশীল যে সবসময় সব সরকারই কিন্তু এটা নিয়ে কাজ করে যাচ্ছে। কারণ এটা বলা হয় যে মাতৃমৃত্যুর হার দিয়েই কিন্তু একটা দেশের স্বাস্থ্য মানে যে স্বাস্থ্যের যে কী অবস্থা সেটা বোঝা যায়। তো কাজেই আমরা সবসময় প্রায় চিন্তা করেছি যে আমরা মাতৃমৃত্যুর হার কীভাবে কমাবো। যেটা বললেন যে আপনি ২০০০ সালে ৫৫০ ছিল, তারপর এটা কমতে কমতে এখন ১৫৬ হয়েছে। কিন্তু এই যে আস্তে আস্তে যে কমেছে, এই কমাটাও কিন্তু ঠিক আমাদের আশাতীত নয়। যেমন আমরা যেটা সবসময় একটা উদাহরণ দেই যে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তার মধ্যে শ্রীলঙ্কা অনেক কমেছে তাদের মাতৃমৃত্যুর হার। তারা যদি কমাতে পারে, কেন আমরা কেন পারছি না? তো সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি, সরকারিভাবে কাজ হচ্ছে। তারপরে আপনার NGO এবং প্রফেশনাল বডিজ, আমাদের যেমন অবস্টেট্রিক এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি, আমরাও কিন্তু আমাদের 19টা ব্রাঞ্চের মাধ্যমে কাজ করে যাচ্ছি। এবং এটা একটা সম্মিলিত কাজ, এটা গভর্নমেন্টের সাহায্য ছাড়া বা আপনি লোকাল বডির সাহায্য ছাড়া এটা আপনি পারবেন না। যেটা হয় যে মাতৃমৃত্যু, আমরা সাধারণত আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে গর্ভকালীন সময়। একটা হচ্ছে যে গর্ভকালীন সময় থেকে 1.5 মাস পর্যন্ত বাচ্চা হওয়ার পরে আর কি, প্রসব পরবর্তী 1.5 মাস। তো সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা হলো যে রোগী যখন প্রেগনেন্সি, সে প্রথমবারে প্রেগনেন্ট হয়, তখন তাকে আমরা বলি যে একটা গর্ভকালীন পরীক্ষার আওতায় আনার জন্য। তো সেই গর্ভকালীন পরীক্ষার আওতায় অনেক কিছুই করতে হয়। তার পূর্বের ইতিহাস জানতে হবে, তাকে বার্থ রেজিস্ট্রেশন করতে হবে এবং সে কোথায় ডেলিভারি করাবে, এই কথাটা আমরা আগেই ঠিক করে দিই। কারণ একটা প্রেগনেন্সিতে যে কোনো সময় একটা জটিলতা দেখা দিতে পারে। হয়তো 3 মাস প্রেগনেন্সি, এই সময় হঠাৎ ব্লিডিং শুরু হয়ে গেল, সে তখন কোথায় যাবে? তো সেই জন্য কিন্তু আমরা প্রথম যে গর্ভকালীন পরীক্ষার সময়টা, ওই সময়টাই তাকে আমরা জানিয়ে দেই যে সে কোথায় যাবে এবং কিভাবে সেখানে যোগাযোগ করবে। আজকাল তো সেই আশীর্বাদের মতো, বিজ্ঞানের আশীর্বাদ, যে মোবাইল ফোন সবারই মোটামুটি আছে। এবং মোবাইল ফোনের মাধ্যমে যেটা সবচেয়ে চমৎকার একটা কাজ হয়, সেটা হলো যে হেলথ সেন্টারের সাথে যোগাযোগ। কাজেই তাকে আমরা এমন একটা নাম্বার দেই যে নাম্বারে যোগাযোগ করলে যে কোনো বিপদে সে আসতে পারে। আর আরেকটা জিনিস হলো যে ট্রান্সপোর্ট, এই ব্যাপারে কিন্তু আমরা এখনও পিছিয়ে আছি। ট্রান্সপোর্ট, যে একটা পার্টিকুলার ট্রান্সপোর্ট সবসময় একদম রেডি রাখার জন্য, যে মায়ের মৃত্যু বা যারা প্রেগনেন্ট চরাঞ্চলের মানুষ বা দূরবর্তী অঞ্চলের মানুষ, সেটা তো একেবারেই আছে। আরেকটা যেটা আমি মনে করি যে তাদের, আমরা ইন্ডিয়াতেও আমি দেখেছি, আমি এটা প্রায় মাঝে মাঝে বলি যে ওরা একটা প্রত্যন্ত অঞ্চলে একটা পঞ্চায়েত, ওদের গ্রামের হচ্ছে পঞ্চায়েত, সে ঠিক করে দিয়েছে যে একটা গাছের নিচে আপনার একটা গাড়ি থাকবে যে সবসময় শুধু গর্ভবতী মহিলাদেরই ক্যারি করবে। খুব চমৎকার একটা ব্যবস্থা এবং সবাই জানে সেটা। তো কাজে এর উপরে কিন্তু বাংলাদেশে কি এই কালচার আছে? এই কালচার গভর্নমেন্ট থেকে বলা হয় যে এই কালচার আছে, গাড়ি রেডি থাকে, কিন্তু যেটা সত্যিকারের কথা মাঝে মাঝেই দেখা যায় যে ড্রাইভার নেই, তো তেল নেই, এটা সেটা করে। আমার চেনা 2জন মহিলা এই যুগে, একজন স্কুল শিক্ষিকা, আরেকজন আমাদেরই ফ্যামিলির বউ, তারা বাসা থেকে
স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পথে মারা যায় শুধুমাত্র ট্রান্সপোর্টের অভাবে। তো এটাও আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবং যে ট্রান্সপোর্ট, যেমন আমি এখন বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক ধনী আছে, তাছাড়া এখন আপনারা সবাই জানেন যে ধনীর সংখ্যা কত। তো এরা যদি একটু স্পন্সর করেন যে একটা এয়ার অ্যাম্বুলেন্স, আমি মনে করি এটা যে কোনো সভ্য দেশে কিন্তু থাকা উচিত। একটা প্রত্যন্ত অঞ্চল, আপনি যেটা বললেন যে খাগড়াছড়িতে এখন একটা কমপ্লিকেটেড কেস হলো, ওই পেশেন্টকে ঢাকায় আনতে আনতে রাস্তায় মারা যাবে। তো কাজেই যদি এয়ার অ্যাম্বুলেন্স গিয়ে তাকে নিয়ে আসে, আর অ্যাম্বুলেন্স কিন্তু এখন আমাদের দেশে মানে শুধু চালু হয়েছে মানে এই বিষয়ের জন্য কেন, এই যে একটা স্ট্রোকের পেশেন্টের জন্য বা সব কিছুর জন্যে। কিন্তু অবস্ট্রেটিক ইমার্জেন্সিটা তো একটা আলাদা ইমার্জেন্সি, সেই অবস্ট্রেটিক ইমার্জেন্সির জন্য কিন্তু সবসময় একটা দরকার আর কি। নির্দিষ্ট থাকা। আমি আপনার কাছে আসবো, অধ্যাপক শেহরিন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা সচেতনতা ছড়ানোর কথা বলি, আমরা নানাভাবে কাজ করি, কিন্তু এমন কি দেখা যায় যে অনেক অ্যাফ্লুয়েন্ট সোসাইটির মানুষ, তিনি সব তথ্যের আশেপাশেই থাকছেন, কিন্তু তিনি এই বিষয়ে সচেতন হতে পারেননি। আবার দেখা গেছে যে একজন খুবই প্রান্তিকের মানুষ, আমরা চিন্তাই করছি না, কিন্তু ঠিকই তিনি 10 টাকা টিকিট দিয়ে হাসপাতালে এসে তার চেক আপ করিয়ে যাচ্ছেন। পরিস্থিতিগুলো আপনারা আসলে কেমন দেখেন, মানে আপনাদের ক্যারিয়ারে কি দেখলেন আসলে? অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা একেবারেই সত্যি যে আমরা কেন জানি না এই বিষয়টাতে সচেতন আমরা মনে করছি হয়েছে, আসলে কিন্তু অতটা হওয়া যায় না। কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি যে প্রেগনেন্সির যে কথাটা বলা হয় যে গর্ভকালীন মৃত্যুর যে বিষয়টা, এখানে কিন্তু টিনেজ প্রেগনেন্সি একটা অত্যন্ত একটা প্রকট একটা সমস্যা আমাদের জাতিগতভাবে। এবং আমরা এখনও দেখি, যেরকম আমি গতকালও দেখেছি যে আমার 2জন প্রেগনেন্সি এসেছে যাদের বয়স 16 রকম। 16 রকম। তার মানে যে এই যে অ্যাডোলেসেন্স প্রেগনেন্সি, তা এটা যে হওয়া যাবে না, একটা নির্দিষ্ট বয়সের মধ্যে তার গর্ভ নিতে হবে। তার প্রেগনেন্সিটা আইডিয়াল টাইমটা যদি আরেকবার আইডিয়াল টাইমটা আমরা একটা কিন্তু ছড়ার মতো করে বলি যে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক জায়গায় তো 14-15 কমন, ওদের প্রায় 80% প্রেগনেন্সি হচ্ছে 20-এর নিচে। এবং তাদের দেখা যাচ্ছে যে একটা বিশেষ অংশ সেটা কিন্তু অ্যাডোলেসেন্স প্রেগনেন্সি, তার মানে বিয়ে হচ্ছে তাদের ইভেন 16-র আগে। তো এই বিষয়টা আমরা যদি বলি যে আপনি যে কথাটা বলেন যে শহর ভিত্তিক, এখানেও কিন্তু আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। এবং তাদের যে প্রেগনেন্সিটা যে 20-এর আগে নেওয়া যাবে না, এইটার একটা কারণ যদি আমরা বলি সেটা হলো কন্ট্রাসেপশন। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত এতটুকু সচেতন করতে পারি নাই যে আমার এভরি প্রেগনেন্সি আমার একেবারে নিয়ন্ত্রিত হতে হবে, এবং এটা হতে হবে এমনই সময় যখন আমার শরীর এবং মন ওই প্রেগনেন্সির জন্য তৈরি। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখনো হতে পারি নাই। আমরা এখনো দেখতে পাচ্ছি যে একটা প্রেগনেন্সি নিয়ে যখন আসছে তার হিমোগ্লোবিন 10-এর নিচে। আমরা এখনও দেখতে পাচ্ছি একটা আনকন্ট্রোল ডায়াবেটিস দিয়ে সে প্রেগনেন্সি নিয়ে নিয়েছে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে একটা সন্তান হয়েছে, তার 6 মাসের মধ্যে আরেকটা প্রেগনেন্সি। এই বিষয়গুলো আমার কাছে মনে হয় সচেতনতা কিন্তু একটা অনেক বড় বিষয়। এবং একই সাথে আমি এখানে জন্ম নিরোধ এই বিষয়টাকে আমি একটু কঠিনভাবে বলতে চাই, এই জন্য যে এখনো পর্যন্ত একটা মেয়ে জানে না যে তার কন্ট্রাসেপশনটা কোথায় অ্যাভেলেবেল। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যেটা বলি যে সবচেয়ে কঠিন যে সমস্যাটা আমাদের পড়তে হয় সেটা হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। অনেকেই আছে যারা কিনা আনপ্রোটেক্টেড, তাদের একটা রিলেশন হয়ে যাওয়ার পরে জাস্ট একটা ডিসপেন্সারিতে গিয়ে বললো, ওনারা একটা ওষুধ দিল, সেটা খেলেন। খাওয়ার পরে দেখা গেল ওই মেয়েটি একটা রাপচার্ড একটিপিক নিয়ে আমাদের কাছে আসে, এবং সেটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা অবস্থান এবং মাতৃমৃত্যুর কারণও হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয় ঢালাওভাবে বলতে হবে যে সচেতনতা সব লেভেলেই থাকছে। ধন্যবাদ। অধ্যাপক লাইলা আরজুমান বানু, আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে 156 জন, আমাদের একটি মৃত্যুও তো আসলে কাঙ্ক্ষিত না, এই 56 জনের রেশিও বা কিছু আছে, মানে কারা আসলে এই 56 জনের মধ্যে কারা বেশি ঝুঁকিতে আছে, কারা আসলে তাদের প্রাণ রক্ষা করতে পারছেন না আসলে? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। কারণ এটা হলো যে একটা সার্বজনীন, মানে আমাদের সামগ্রিকভাবে পৃথিবীতে একটা পাই চার্ট করা আছে। আচ্ছা, যে সেখানে কতগুলো কারণ দিয়ে দেখানো আছে যে কি কারণে সবচেয়ে বেশি মাতৃমৃত্যু হচ্ছে। আর সেটাতে কমন পড়েছে হলো ব্লিডিং, রক্তপাত। সেই রক্তপাতটা বাচ্চা পেটে থাকার সময় হতে পারে, অথবা বাচ্চা হওয়ার পরে সবচেয়ে বেশি যেটা হয় আমরা পিপিএইচ বলি, পোস্টপার্টাম হেমোরেজ, বাংলায় কি বলবো যে এটা প্রসব পরবর্তী রক্তক্ষরণ। এই প্রসব পরবর্তী রক্তক্ষরণের কারণে কিন্তু পেশেন্ট মারা যাচ্ছে। এবং এটা শুধু যে আমাদের দেশে তা না, বিদেশেও যাদের
ওদের পার্সেন্টেজ অনেক কম, যে মাতৃমৃত্যুর সংখ্যা কম, কিন্তু যখন মারা যাচ্ছে তখন হিমোরেজটা বা রক্তক্ষরণটা 1 নম্বরে আসছে। আমাদের দেশে 2 নম্বরে আসে এক্লামশিয়া। আপনি জানেন এক্লামশিয়া মানে হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ থাকে তার সাথে যদি খিঁচুনি থাকে, আর সে তারপরে আবার অন্যান্য কারণগুলো, কেউ জন্ডিসে মারা যাচ্ছে, মেডিকেল ডায়াবেটিস, যেটা সেরিন বললো যে ডায়াবেটিসের প্রেগনেন্সি, এটাও একটা খুব ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। তারপর রোড অ্যাক্সিডেন্ট আছে, ভায়োলেন্স আছে, হাজব্যান্ডের হাতে মানে আঘাত পেয়ে মারা গেছে, এরকমও আছে। তো কাজে এগুলো সব কিছু নিয়েই আমরা ওই পাই চার্টটা করি। তো মেইন যেটা হয় সেটা হলো যে আমাদের দেখা যায় যে রক্তক্ষরণ এবং এক্লামশিয়া। এদের কি বয়সের কোনো সীমা আছে কিনা, যে এই বয়সের নারীরা বেশি মারা যাচ্ছে, এরকম কিছু নাই? এরকম কিছু নেই। যেমন আপা বয়স বলছিলেন মানে যে হলো যে 16 বছরেই যে হ্যাঁ, না ওটা একটা ঝুঁকিটা বেশি থাকে। বয়স মানে হলো যে মেয়েদের যে বয়সে বাচ্চা হতে পারে, যেমন মানে সেই সময়ে তো আসলে মারা যাবে 18 থেকে 49 আমরা ধরে নেই। এখন যেটা বলেছি যে আমাদের সেই ছড়াটা যে 18-র আগে বিয়ে নয়, 20-র আগে বাচ্চা নয়। আমারও একই রকমের অভিজ্ঞতা। এক পেশেন্ট এসছে, তার 18 বছর বয়স, এর মধ্যে সে 4টা বাচ্চার মা। তা আমি জিজ্ঞেস করলাম যে তোমার বিয়ে কবে হয়েছিল? বলে 14 বছরে। তো সে মানে প্রত্যেক বছরই নিয়ে যে তার ফ্যামিলি কমপ্লিট। কারণ 18 বছরের একটা মেয়ে যখন কলেজে পড়ার কথা, সে যদি তার 4টা বাচ্চা নিয়ে চিন্তা করে, তার না বাচ্চারা ঠিকমতো মানুষ হবে, না তার স্বাস্থ্য ঠিক থাকবে। তো এরকম হয় অনেক কিছু। তাদের দিকেও অনেক কিছু বলার আছে যে হ্যাঁ, গ্রামে কোনো সিকিউরিটি নাই, এটা সেটা নানান ধরনের। তো সব কিছু এটা অনেক বড় ব্যাপার আসলে, সে ব্যাপারে আমরা আজকে আর যাবো না। আমরা মেইনলি মনে করি যেটা বলছি যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, কিশোরী মাতৃত্ব, এটা একটা খুব বার্নিং ইস্যু। আর ওদিকে যদি বয়স বেশি হয়ে যায়, 35-এর বেশি, সেখানেও কিন্তু অনেক ঝুঁকিটা বেড়ে যায়। অধ্যাপক শেহরিন, আপনার কাছে জানতে চাইবো যে এই ক্ষেত্রে যে প্রধান যে দুটি কারণ, একটি হচ্ছে রক্তক্ষরণ, একটি হচ্ছে উচ্চ রক্তচাপ বা খিঁচুনি। আমরা যদি রক্তক্ষরণের প্রসঙ্গে আসলে যাই, এই অংশটা আসলে কত বেশি, বা এটি রোধ করার জন্য আমাদের হাতে তো কিছু মেডিকেশন বা অন্যান্য অনেক পদ্ধতি আছে, আপনারা কিভাবে আসলে এটিকে আসলে ট্যাকেল দিচ্ছেন এই বর্তমান অবস্থায় এসে? ধন্যবাদ। আসলে রক্তক্ষরণ তো যেটা অলরেডি অধ্যাপক লায়লা বলেছেন, যে রক্তক্ষরণটা কিন্তু 2 রকম হয়। একটা আর্লি প্রেগনেন্সি মানে যেটা অ্যাবর্শন, যেটা নিয়ে আমরা আসলে অনেক আলাদা করেই হয়তো একদিন কথা বলতে হবে। যে অ্যাবর্শন রেটটা হলো যে আমরা মনে করি যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 25 লক্ষ প্রেগনেন্সি হচ্ছে, এবং তাদের 1/4 কিন্তু তাদের অ্যাবর্শন হয়ে যায়। এটা কিন্তু একটা নিয়ম। তো তাই যদি হয় একটা বিশাল অঙ্ক, এবং এটার একটা বিশেষ কারণ যদি আমরা বলি যে কেন সেই অ্যাবর্শনটা হয়। অ্যাবর্শনটা প্রথম সাইডে যেটা হচ্ছে সেটা হয়তো কোনো কারণ ছাড়াই হতে পারে, এছাড়া ইনফেকশনের জন্য হতে পারে, এছাড়া যেরকম যে এই কথাটা আমরা বললাম যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এইসব কারণগুলোতে, অ্যানিমিয়া, সেটার জন্য হতে পারে। তো অ্যাবর্শনের জন্য কিন্তু একটা রক্তক্ষরণ হয়, এবং অনেক সময় হয় কি যে যদি এই যে ইয়েটা হলো, অ্যাবর্শনটা হলো, এটা যদি চিকিৎসাটা প্রপারলি না করা হলো, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েও কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে, এবং বিশেষ করে যখন ইনফেকশন হয়ে যায়। আমাদের বেঁচে থাকলেও কি একটা ধকল আসলে তার আমি শরীরের সে উপর কথাই দিয়ে বলছি যায় কিনা? যে একটা তো অ্যাবর্শনে তো একটা হচ্ছে এনিমিক হয়ে গেল, রক্তশূন্যতার জন্য মারাই যেতে পারে। কিন্তু এছাড়া আরেকটা জিনিস যেটা হয়, যেটাকে আমরা বলি সেপটিক অ্যাবর্শন, তার মানে অ্যাবর্শন ফলোড বাই ইনফেকশন, এবং সেটার জন্য কিন্তু হয়। এবং এইটা বিশেষ করে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এরা অনেক সময় দেখা যায় আনওয়ান্টেড প্রেগনেন্সি, এটাকে ওরা মনে করছে এমআর করে ফেলে, এবং এমআর করার পরে প্রপার জায়গায় হয়তো করেনি, একটা সুরক্ষিত অবস্থায় হয়নি, এবং সেখান থেকে রক্তক্ষরণ এবং ইনফেকশন দুইটার জন্য কিন্তু আমরা অনেক রোগী এরকম পাই যারা কিনা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটা হলো একটা। তো এইটার জন্য আমাদের যেটা, সেটা হলো, আমি একটা কথা বারবারই বলছি, সেটা হলো যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিটা, সেটা কিন্তু দৌড়গড়ে পৌঁছে দিতে হবে। আরেক রকম রক্তক্ষরণ হয় যেটা কিনা ডেলিভারির আগে, যেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হ্যামারেজ। তো এইটার আমার দুইটা আছে, একটা হলো ফুলটা ছিঁড়ে যাওয়া, অথবা ফুল নিচে ছিল সেখান থেকে, তো ওইখানে যে রক্তক্ষরণটা হবে, এই ডেলিভারিগুলো অবশ্যই হাসপাতালে হতে হবে। কোনো কারণে যদি ওই ডেলিভারিগুলো, কারণ যেটা গ্রামেগঞ্জে ওরা হয়তো আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি নাও করতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই মায়েদের কিন্তু একেবারেই যেটা মৃত্যুর কোলে ঢলে পড়বে, এর মধ্যে আর কোনো ইয়ে নেই, কারণ এখানে সিজারিয়ান সেকশন মাস্ট। আর ডেলিভারি পরবর্তীতে যে কথাটা বললেন, যেটাকে আমরা প্রসবোত্তর রক্তক্ষরণের কথা বলি, যেটা কিনা মেজর কজ, এবং এইটাকে কমিয়ে নেওয়ার জন্য আমরা যেটা করছি সেটা হলো যে ইওসি নামে একটা কথা আছে। হ্যাঁ, ইওসিটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটা ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, এই জরুরি ভিত্তিতে কিছু ডাক্তার ট্রেন করা হয়েছে, ওরা কিন্তু সিজারিয়ান সেকশন করতে পারে, এবং
পিপিএইচ না হওয়ার জন্য একটা ঔষধ দেওয়া হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি মিসোপ্রোস্টল। এটা ডেলিভারির পরপরই কিন্তু তাদেরকে খাইয়ে দেওয়া হয়। এটাকে ব্লিডিং হলো কি হলো না এটা কিন্তু জানার বিষয় নাই। আচ্ছা, আচ্ছা। এই একটা বিষয়, এবং এইটার জন্য কিন্তু কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। যারা কিনা করছে যে মানে যারা হেলথ যারা করছে ডেলিভারি অ্যাটেন্ডেন্ট যারা, তারাই কিন্তু এই জিনিসটা খাইয়ে দিতে পারে। তো এইটাতে কিন্তু অনেকটাই প্রিভেনশন হয়ে থাকে। এবং এর পরবর্তীতে যে চিকিৎসাগুলো করতে হয়, আরেকটা বলা হয় অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার আমরা বলি। এইটাও কিন্তু রক্তক্ষরণ কমানোর জন্য, এবং এই যে ট্রেনিংটা এটা সব জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চল ইউনিয়ন লেভেলও যে হাসপাতালগুলো আছে, যে তারাও কমিউনিটি manage করতে পারে। হসপিটালগুলোতে, সেটাতে কিন্তু অ্যাভেলেবেল। তো হিসাবটা এটাই হলো যে যদি আমাদের এই সেবাটা নিতে হয়, আমাদের এই অ্যাওয়ারনেসটাই করতে হবে যে আমাদের প্রতিটি মা যেন প্রাতিষ্ঠানিক ডেলিভারি। আমি সেই প্রসঙ্গে আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক লাইলা, আপনার কাছে জানবো যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির কথা তো আমরা যুগ যুগ ধরে শুনছি, আপনারা বলছেন, আমরা গণমাধ্যমে প্রচারও করছি, কিন্তু কেন আসলে আমরা পারছি না? মানে আমরা কি এখনো মনে করি যে নিজের বাড়িতে ডেলিভারি হবে, একটু আরামে আরামেই সব কিছু আমরা করব, বা এগুলো সচেতন মানুষরাও কি আসলে ওই ভুল নিয়ে আসলে আছে কিনা, নাকি সত্যিকার অর্থেই যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে বা হচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষ বা চরাঞ্চলের মানুষ, তারাই কি সেই 40% বা 50%-এর মধ্যে পড়ে কিনা? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি জি, একটু অবশ্যই। প্রফেসর সেরিনের যে বক্তব্য তার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি আর কি। যেমন এই যে মিজোপ্রোস্টল, আমরা এটাকে বলি ওয়ান্ডার ড্রাগ, মানে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশিরভাগ পিপিএইচ বা রক্তক্ষরণটা কমে যায়। তো এটা কিন্তু সরকার থেকে একবার কথা হয়েছিল যে প্রত্যেকটা গর্ভকালীন পরীক্ষার সাথে রোগীকে 2টো করে মিজোপ্রোস্টল ট্যাবলেট একদম তাকে মানে আঁচলে বেঁধে দিতে হয়, যে এটা সে ডেলিভারি হওয়ার পরে পরে সে খেয়ে ফেলবে আর কি। তো পরে যখন সেটা সমীক্ষা নিয়ে দেখা গেল যে মাত্র 17% মহিলারা পাচ্ছে। তো আমার মনে হয় এই দিকটা একটু জোর দেওয়া উচিত আমাদের। কিন্তু যদি 100% না হলে 90%ও পেত তাহলে। যেমন আমি শুনেছি যে মানে লাইফ সেভিং 2টো ওষুধ যেটি সব সরকারি হাসপাতালে থাকার কথা, মানে সেটি আসলে সরবরাহ করা সম্ভব হয়নি এখনো। না, পুরোটা সম্ভব হয়নি। এটা শুরু হয়েছিল কিন্তু হয়নি, কিন্তু এটার উপরে একটু জোর দিতে হবে। আরেকটা যেটা হয়েছে পিপিএইচ, যেটা প্রসব পরবর্তীকালীন রক্তকরণ আমরা যেটা কন্ট্রোল কন্ট্রাকশন করেছি, এটা খুবই একটা ভালো পদ্ধতি। এখন লেটেস্ট যেটা এসছে সেটা হচ্ছে পিপিএইচ ড্রিল বলে। যে আগে যেটা ছিল যে একটা পেশেন্টের রক্তকরণ হচ্ছে, আমরা বলতাম যে শাউট ফর হেল্প, সবাইকে ডাকতাম, সবাইকে ডেকে তারা সবাই, একজন ব্লাড আনতে যেত, একজন হয়তো তাকে ক্যাথেটার করতো, আরেকজন হয়তো তার স্যালাইন দিত। তো এগুলো একটা একটা স্টেজে আমরা করতাম, যে একটা এটা করলাম, কাজ হচ্ছে না, আরেকটা স্টেজ। আর পিপিএস ড্রিলটা হচ্ছে যেগুলো কোনো কিছু দেখার নেই, যেগুলো পদ্ধতি আছে সবগুলো একসাথে হবে। তার জন্য দেখা গেছে যে সমীক্ষাতে যে এটাতে মাতৃমৃত্যু অনেক কমিয়ে দিয়েছে। এটি আর কি জাস্ট একটু যোগ দেওয়া। আমি না বাড়ির ডেলিভারির কথা বলছিলাম। এখন হচ্ছে হেলথ সেন্টারের কথা। আমাদের মাঝখানে আমরা তো অনেক বছর থেকে অবস্টেটিক্যাল গাইনোকোলজিক্যাল সোসাইটি আমরা কাজ করে যাচ্ছি, যেটা সেরিন বললো খুব সুন্দর একটা জিনিস, যে ইউসি, ইমার্জেন্সি অবস্টেটিক কেয়ার। তো এটার জন্য আমরা একটা সময়, তখন আমি সেক্রেটারি ছিলাম এই সোসাইটির, তো আমরা করেছিলাম কি যে আমরা 6 মাসের ট্রেনিং দিয়েছিলাম স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট তাদের, যে ওরা যাতে বাড়িতে গিয়ে ডেলিভারি করে, কারণ সবার পক্ষে তো হাসপাতালে এসে ডেলিভারি করা সম্ভব নয়। কিন্তু দেখা গেল যে তাদের আমরা ট্রেনিং দিলাম, সব কিছু তারা করলো, কিন্তু তাদের যেটা করা দরকার সেটা করেনি। কিছু কিছু আছে তারা নিজের গ্রাম থেকে কোথাও যায়নি, কেউ বা সে প্রাইভেট প্র্যাকটিস শুরু করলো, কিন্তু তাও ঠিকঠাক মতো না। তা আলটিমেটলি দেখা গেল যে যা ছিল তাই রয়ে গেল, মাতৃমৃত্যুর হার খুব একটা কমলো না। তারপর থেকে আমরা ডিসিশন নিলাম ইদানিং, যেমন কোনো হেলথ সেন্টার ছাড়া, সেবা কেন্দ্র ছাড়া ডেলিভারি করানো একেবারেই উচিত না, এবং রোগীদেরও তাই বলা হয়েছে। তবে আমাদের আশা কথা এটা যে এখন কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি অনেক বেড়ে গেছে, প্রায় 60। এখন কত শতাংশে পৌঁছেছে? মোটামুটি 60-70% পৌঁছেছে। 60 হ্যাঁ, এখন প্রত্যন্ত অঞ্চলে আমি রিসেন্টলি 2-3 দিন আগে পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ব্যাপারে একটা সমীক্ষা বলছিলাম, তো সেখানে দেখা গেছে যে উল্টোটা আর কি, মানে ওরা ঘরেই করে, কারণ ওরা তো কোথাও যেতে পারে না। তাই ওদের ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোর দ্যান 60% ঘরেই ডেলিভারি হচ্ছে, তার জন্য অনেক কমপ্লিকেশন। এই যে পার্বত্য 3 অঞ্চলকে ঘিরে কোনো আসলে বিশেষ প্রোগ্রাম নেওয়া বা সরকারের নজরদারি আরও বাড়ানো, আপনি জানেন যে ওখানে
একজন সার্জন দিয়ে আসলে সারা জেলার কাজ চলছে, এমনও আমরা দেখেছি। আমরা 3টা অঞ্চলে গিয়ে আসলে কথা বলে এসেছি। অথবা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়াতে গিয়ে আসলে মিডওয়াইফকে দিয়ে বা অন্য কোনোভাবে, মানে এটি আসলে করা যায় কিনা, কারণ মূল যে 156 এখানে তো তাদের একটা বড় কন্ট্রিবিউশন আসলে আছে। আপনি খুবই চমৎকার একটা কথা বলেছেন, মিডওয়াইফ। আসলে কিন্তু আমাদের এখন ওরকম প্রশিক্ষিত ডাক্তারের দরকার নেই খুব একটা। ভালো একজন মিডওয়াইফ, যেটা আমরা বিদেশে দেখেছি, আমেরিকায়, ইংল্যান্ডে, যে ওরা কিন্তু মিডওয়াইফরা একটা পেশেন্টকে গর্ভকালীন অবস্থা প্রথম থেকে শেষ পর্যন্ত ওরাই চেক আপ করে, সব কিছু করে। হসপিটালে এনে যখন ডেলিভারি করছে, নর্মাল ডেলিভারি ওরাই করছে, কিন্তু যখন অপারেশন লাগছে সিজার, তখন হয়তো ডাক্তার আসছে। তো এই যে ডেলিভারি সিস্টেমটা, এবং ওরা প্রসব পরবর্তীকালীন যে পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু বাসায় গিয়ে গিয়ে করছে। এবং আমি দেখলাম যে এটা খুবই চমৎকারভাবে কাজ করছে। কারণ বাচ্চা কিভাবে দুধ খাবে, বাচ্চা কোনো সমস্যা আছে কিনা, মায়ের সমস্যা আছে কিনা। তো মিডওয়াইফারি যদি আমরা খুব ভালো করে চালু করতে পারি, আমাদের 2500-3000 মিডওয়াইফ আমাদের তৈরি হয়েছে, কিন্তু এখনও ঠিক গভর্নমেন্টের ভাবে মানে গভর্নমেন্টের দিক থেকে সমানভাবে মানে বন্টন যেটা, সেটা হয়নি আর কি। তা আমি মনে করি যে আমাদের মিডওয়াইফারির উপরে খুব বেশি জোর দিতে হবে, কারণ ওদের এই একটাই কাজ, ডেলিভারি করানো। এবং ওরা এত ডেডিকেটেড, আমি দু এক জায়গায় দেখেছি ওদের কাজ, যে ওরা ওই পেশেন্টের কাছে বসে থাকে বাচ্চা না হওয়া পর্যন্ত। আমাদের যেটা হয় এটা যে হচ্ছে খুবই চমৎকার যখন একটা যেটার ব্যাপার। চাহিদা, আপনার নার্স দরকার, নার্স প্রচুর তৈরি হয়ে যাচ্ছে, প্রয়োজনের থেকে বেশি অনেক ক্ষেত্রে হচ্ছে, মিডওয়াইফদের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু তাদের সঠিক পদায়ন যদি না হয়, তাহলে আপনি তৈরি করে তো আসলে খুব বেশি লাভ নেই। আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি কিছুদিন আগে একটা ভিজিটে গিয়েছিলাম যে কিভাবে ওরা কাজ করছে। তো মানিকগঞ্জের একটা হসপিটালে দেখলাম যে কিছুটা প্রবলেম তৈরি হচ্ছে, যে যারা ট্রেন নার্স এবং মিডওয়াইফরা খুব কাজ করতে চাচ্ছে, কিন্তু নার্সরা ওদের অতটা সহযোগিতা করছে করছে না। না। আবার আরেকটা হাসপাতালে গিয়ে আমরা দেখলাম, ওখানকারই সেই হাসপাতালে গিয়ে দেখি যে ওখানে কিন্তু ওরা দুজনে মানে পরিপূরকভাবে কাজ করছে। তো এই জিনিসটা খুব চমৎকার, যে এই জিনিসটা ওদের প্রথম থেকেই বোঝাতে হবে যে কেউ কারো কিন্তু এখানে একে অপরের পরিপূরক, কেউ কারো শত্রু না। আর একসাথে কাজ করতে গেলে কিন্তু তার রেজাল্ট অনেক ভালো হয়। ভালো হবে বটে। তো আমরা ইনস্টিটিউশনাল ডেলিভারির আরেকটা ব্যাপার বলতে চাই, যে অনেক সময় দেখা গেছে যে রোগী হাসপাতালে গেছে, কিন্তু গিয়ে দেখে যে আগে থেকে যোগাযোগ করেছে তার টেলিফোন দিয়ে, কিন্তু গিয়ে দেখে যে হসপিটাল ইজ নট প্রিপেয়ার্ড ফর হার। মানে তাকে ডেলিভারি করানোর জন্য কোনো প্রিপারেশন নাই। সিস্টার যার থাকার কথা, সে আলমারি চাবি নিয়ে চলে গেছে। তারপর ডাক্তার ওখানে নাই, গিয়ে তো সে দেখা গেল যে 6-7 ঘন্টা সে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। এটা যাতে না হয়, সেই জন্য আমরা যেটা করি, যে একটা রোগী পাঠানোর আগে রেফারেল কথাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে রেফারেল করতে হলে একটা প্রপার ফর্মে রেফারেলটা পাঠাতে হবে, এবং ডাক্তারের সাথে বা ওখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেই আমরা রোগীটা পাঠাবো। নাহলে তো দেখা যায় ওখানে মানে রেফারেলটা যেন শুধু কাগজে লেখা না কাগজে থাকে। লেখা নেই। তার এখন সবচেয়ে ভালো ব্যবস্থা মোবাইল ফোন আমাদের, বটে। যে এই অ্যাপসটা রেখে দিতে হবে। এবং আমি আসবো অধ্যাপক শেহরিন, আপনার কাছে জানবো যে আমরা 32টা জেলায় আমাদের এখন টিভির পক্ষ থেকে আমরা কথা বলেছি, গিয়েছি, হাসপাতালগুলো ভিজিট করেছি। আমার কাছে মনে হয়েছে যে একটা সি সেকশন করার জন্য যে আসলে যে টিম দরকার, অজ্ঞানের ডাক্তার দরকার বা গাইনোকোলজিস্ট তো অবশ্যই দরকার, এক্ষেত্রে একটি সমন্বয়ের একটি অভাব আছে। আবার হচ্ছে যে আমরা জেলা সদর হাসপাতালগুলোতে বা উপজেলা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে সর্বোচ্চ খুব কম সংখ্যক পরীক্ষা হয়, একটি হলে আরেকটি বাইরে করতে হচ্ছে। এই ধরনের একটা পূর্ণাঙ্গ সেবা মানে না পাওয়ার একটি বাস্তবতা তো আছেই। আরেকটি বিষয় হচ্ছে যে মানে 24 ঘন্টায় যে আসলে একটা সেবা নিশ্চিত করে, এটি তো রাত 1টা হতে পারে, 2টাও হতে পারে বা 3টাতে হতে পারে। এগুলো আসলে আপনাদের ওজিএসবি বা অন্য কোনো আলোচনাগুলোয় চিত্র আসলে কি দেখেন বা কি হওয়া উচিত? অনেক ধন্যবাদ। আসলে এই বিষয়টা যদি আমি একটু বলতে হয়, যে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে একবার আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো কমলগঞ্জ, তার মানে সিলেট, শ্রীমঙ্গলে। তো কমলগঞ্জ উপজেলার একজন ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আমি তখন ওজিএসবির ছিলাম জয়েন্ট সেক্রেটারি। তো বললেন যে আপনারা তখনই একটা করবেন, সোসাইটি করবেন, যখন আপনারা এইটুকু দিতে পারেন যে কমলগঞ্জের মতো একটা জায়গায় একটা ডেলিভারি করতে গেলে তাকে রেফার হয়ে আইদার হবে চলে যেতে হচ্ছে, শ্রীমঙ্গলে চলে যেতে হচ্ছে, বা অন্য কোনো হাসপাতালে চলে যেতে হচ্ছে। এখানে যে হাসপাতাল আছে এখানে কোনো ডক্টর নেই। অবশ্যই একটা কথা, কারণ একটা সিজারিয়ান সেকশন করা মানে কিন্তু একটা টিম, এবং সেই টিমের মধ্যে একজন সার্জন থাকবে, সার্জনের সাথে তার এক দক্ষ অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে। যেরকম যদি একটা সেন্ট্রাল প্ল্যাসেন্টা প্রিভিয়া থাকে, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন,
এইটার জন্য যে অপারেশনটা করতে হবে সেটার জন্য অতিরিক্ত যারা এক্সপার্ট তাদের কাজ ছাড়া কিন্তু সম্ভব নয়। এবং ওই সিজার করতে গেলে হয়তোবা একজন সার্জনেরও কোনো হেল্প লাগতে পারে, কারণ অনেক সময় দেখা যায় ব্লাডের ইনভেশন হয়ে যায় এবং অনেক এক্সটেন্সিভ সার্জারি করতে হয়, প্রচুর রক্তক্ষরণ হয়, সেখানে ব্লাড ব্যাংকের দরকার। সেই জায়গাগুলো কিন্তু আমাদের আসলেই খেয়াল করতে হবে। ওজিএসবি এই বিষয়ে সরকারের সাথে অনেক কাজ করছে এবং আমাদের দৃষ্টি অবশ্যই আছে। হিসাবটা আমার আমরা পরামর্শ হচ্ছে যে আপনারা তো ওজিএসবিতে কাজ করছেন বা খুব ওতপ্রোতভাবে জড়িত আছেন, যে কোন জেলা বা কোন উপজেলাতে এখনো সেই সেটআপগুলো তৈরি হয়নি। যদিও লেবার রুম প্রোটোকলের জন্য আপনারা যুদ্ধ করেন, সেটি তো হয়নি, এটা অনেক বড় ব্যাপার, কিন্তু একটি সি সেকশন করা যাবে না প্রয়োজনের সময়, মানে সেটি আসলে আমার বোধহয় বের করা দরকার। তাহলে হয়তো আপনারা আলাদাভাবে এমফাসিস দিতে পারেন। এইটার জন্য সরকার অবশ্যই দেখছে। এখানে আমাদের আসলে সোসাইটি থেকে আলাদা করে হয়তো এই সমীক্ষাটা আমরা জানলেও হয়তো এই কথা প্রকাশ্যে না বলাটাই উচিত। এটা সরকার এই বিষয়ে কথা বলবেন অবশ্যই। অনেক কিছু বলা আসলে উচিত। তবে আমি যে কথাটা বলছি, আমাদের পজিটিভ সাইডগুলো কিন্তু আমরা আজকাল দেখছি। আজকাল কিন্তু আমরা দেখছি অনেক ছোটখাটো জায়গাও কিন্তু সিজারিয়ান সেকশন হচ্ছে, এবং এই কারণে কিন্তু আমাদের মাতৃমৃত্যু যে কথাটা বললাম, বাংলাদেশে মাতৃমৃত্যু যে কমে আসলো, এটা কিন্তু অত্যন্ত একটা আশার একটা জায়গা। এবং সেখানে ওজিএসবি সত্যি অনেক ভালো কাজ করছে, এবং শুধু ওজিএসবি কাজ করছে আমি বলবো না, এখানে কিন্তু এনজিওরাও কাজ করছে, যেমন মেরিস্টপস বা আদার এনজিওগুলো যারা আছে ওরাও কিন্তু কাজ করছে। এখন কিন্তু মিডিয়া অফ লেট ডেলিভারি যে কথাটা বললো, এই বিষয়ে কিন্তু আমরা দেখছি আমাদের এনজিওগুলো কিন্তু আমাদের অনেক ভালো কাজ করছে। আমি আসবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা শিখছি। অধ্যাপক লাইলা, আপনার কাছে জানবো যে এই যে সি সেকশনের ক্ষেত্রে একটি ভীতি মানুষের আছে। আপনি জানেন যে আমরা লাস্ট যে 2022 সালের একটি গবেষণায় দেখেছি যে বেসরকারি হাসপাতালে 83% পর্যন্ত সি সেকশন হচ্ছে। আসলে কি এই ভয়ের কারণেও কি হাসপাতালে আসার প্রবণতা কম কিনা, মানে আপনি মনে করেন কিনা, বা এটিও আসলে আমাদের জন্য মাতৃমৃত্যু হার কমছে, এটা সি সেকশনের রোল যেমন আছে, এটির আসলে অ্যাডভার্স এফেক্টও আসলে আছে কিনা? সমস্ত পৃথিবীব্যাপী কিন্তু সিজারিয়ান সেকশনের হার বেড়ে গেছে। যেমন এটাও ঠিক, আমি আমার পরিবার থেকে অনেক নারীদেরকে দেখেছি যাকে কাউন্সেলিং করা সম্ভব হয়েছে, সে নর্মাল ডেলিভারি করার জন্য পাগল হয়ে গেছে। সেটি বলছি আর কি। তো এখন সেটা দেখা গেছে যে অনেকগুলো কারণ, সেই কারণটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। যে কারণে যেটা বেশিরভাগ হচ্ছে ক্যারিয়ার সচেতনতা, সেই কারণে বয়স বেড়ে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে সিজারিয়ান বেড়ে যাচ্ছে। ব্রাজিলেও 35%, আমেরিকাতেও 35%, এরকম। আমাদের দেশে আমরা এখন মোটামুটিভাবে 31% বলি। তো এখন এই যে সিজারিয়ান সেকশনটা না করানোর জন্য আমরা এই যে উদ্যোগটা নিয়েছি, একটা তো আপনার লেবার রুম প্রোটোকল অবশ্যই, আর একটা হচ্ছে গর্ভকালীন পরীক্ষার সময় রোগীকে মোটিভেট করা, যে তাকে বোঝানো যে এটা আসলে হয় কি যে সিজারিয়ানকে ভয় পায় না, অনেকে আবার ভয় পায় লিভার পেনকে, মানে এত ভয় পায় যে বলে যে ম্যাডাম আমি তো সহ্য করতে পারবো না, আমাকে সিজার করে দেন। বেশিরভাগ হচ্ছে আমাদের ডাক্তার মেয়েরা, তারা তো কিছুতেই নর্মাল ডেলিভারি করাতে চায় না, কারণ ওরা দেখে যে পেশেন্টরা এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট করে ডেলিভারি মানে ডাক্তাররাই ভয় বেশি। আর একটা হলো যে আর একটা ভয় হচ্ছে মানে নানি দাদির এবং শাশুড়ির ভয়। তারা হলো কি যদি দেখে যে মেয়ে একটু চিৎকার করেছে বা একটু না আমার মেয়ে সহ্য করতে পারবে না, তাড়াতাড়ি সিজার করেন। বিশ্বাস করেন অনেক সময় আমাদের নিজেদের চেষ্টা থাকা সত্ত্বেও আমরা শুধু তাদের প্রেশারে বলে যে আপনি কি 100% শিওর যে একদম নর্মাল ডেলিভারি করাতে পারবেন? আমি এই জায়গাতে একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই যে যারা এফসিপিএস করছেন বা সত্যিকার অর্থে যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তারা অবশ্যই আননেসেসারি সি সেকশনকে প্রমোট করেন না, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় যে এই যে ঢাকা থেকে যে চিকিৎসকরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যাচ্ছেন একদিনের জন্য বা দুদিনের জন্য যাচ্ছেন, সেখানে এই যে অ্যারেঞ্জ করে রাখা যে আসবেন এতগুলো সি সেকশন করবেন চলে যাবেন, আপনাদের এই যে আমাদের জাতীয় অধ্যাপক একদিন বলছিলেন যে মানে এটি একটি মানে চক্রের মধ্যে আসলে পড়ে যেতে হয়, মানে এটিকেও আসলে আপনি বিশ্বাস করেন কিনা? এটা আসলে আমি একদম সেই বলবো যে সব জায়গায় তো আর যেতে পারিনি, তো কিছু কিছু জায়গায় যেটা শুনেছি যে হয়তো কিছুটা সত্যতা আছে। তবে আমি সবসময় আমি বলি যে আমরা তো ফেলো, বিসিপিএস থেকে আমরা ফেলো হয়েছি, আমাদের একটা নীতি আছে, সেই নীতির বাইরে আমরা কখনো কাজ করতে পারবো না। তো আমি বলি যে তুমি যে সিজারটা করেছিলে, আমি বাই নেম হয়তো তাকে জিজ্ঞেস করেছি তার কি কোনো ইন্ডিকেশন ছিল, কারণ অনেক সময় দেখা যায় কিছু লেখা থাকে না, তাহলে কি হ্যাঁ ম্যাডাম আমরা চেষ্টা করি ইন্ডিকেশন। এই চেষ্টার প্রসঙ্গে আমি একটু বলি যে যেমন এই মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতাল আছে,
আমরা যত রোগীর সেখানে সাক্ষাৎকার নিই সবার একটা স্যাটিসফ্যাকশন আছে। আমি কিন্তু সি সেকশনের ওয়ার্ডে গিয়ে যাদের সাথে কথা বলি তাদের আনন্দের জায়গা হচ্ছে যে প্রত্যেকটা রোগীকে ট্রায়াল দেওয়া হয়েছে, আচ্ছা, পারেনি তখন আসলে সি সেকশন করা হয়েছে। কিন্তু একই যখন আমরা অন্য কোনো হাসপাতালে যাই তখন কিন্তু তারা এটা বলেন না যে আমার জন্য আসলে এতক্ষণ সময় দেওয়া হয়েছে। মানে এই জায়গাতে আমার মনে হয় যে একটি গরমিল আছে বা কোনো আন্তরিকতার অভাব বা কোনো একটা কিছু আছে। কিন্তু আমি যেটা একেবারে ছোট করে শুধু জানতে চাই যে সি সেকশনের প্রবণতা বাড়াতে গিয়ে বা বাড়তে গিয়েও কি আসলে কোনো কারণে রক্তক্ষরণ বা জটিলতা বা এই কারণেও কি আসলে মায়েদের মৃত্যুর কোনো কন্ট্রিবিউশন আছে কিনা? মায়েদের মৃত্যু তো কমানোর কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, আগে কমানোর যেমন একটা contribution আছে। অবস্ট্রাক্টেড লেবার নামে ছিল যে জি। ডেলিভারি পেইন হতে 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 দেখা যেত যে বাচ্চাটাও মারা গেছে, মায়েরও হয়তো দেখা যায় যে পেশাবের থলি পায়খানা যেগুলো ফিস্টুলা হচ্ছে বা দীর্ঘমেয়াদী ফিস্টুলা হচ্ছে, জটিলতায় পড়ছে। দীর্ঘমেয়াদী, হ্যাঁ। তো এগুলো কমেছে আগের চেয়ে অবশ্যই, কিন্তু এখনো যেটা আমরা বলছি যে একটা নর্মাল ডেলিভারি করাতে হলে শুধু পেশেন্ট না, যেটা বললাম যে পেশেন্টের লোকজন পরিবারের বিশেষ করে যারা মা শাশুড়ি এদের একটা মত থাকতে হবে। পেশেন্টের নিজেকেও বুঝতে হবে যে আমি নর্মাল করাবো, কাজে আমাকে সেইটুকু শক্তি নিতে হবে। আপনি যেটা বললেন যে ওরা চেষ্টা করেছে, তার চেষ্টা সবসময় আমরা ওখানে যেমন একটা আমি ঠিক বলতে পারবো যেটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত গ্রুপের লোকজন যায় এবং ওরা খুশি। আমাদের কাছে যে ওরকম আসে যে তা না, আমাদের কাছে এসেই বলবে যে আমরা কিন্তু কোনো ব্যথা সহ্য করবো না, আমার মেয়ে ব্যথা, এমনও বলেছি যে আমরা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে আমরা করব, তাও তখনও বলছে যে না আমরা, তারপরে তো দেখা যাবে যে পরে ব্যথা হচ্ছে, মানে তারা কোনো রকম রিস্ক নিতে চায় না। এটা সবার জন্য আমি বলছি না, আবার কিছু কিছু আবার এমন আছে না যে নরমাল ডেলিভারি করাবে সে কারণে মৃত্যু হয়েছে, সেই ঘটনা তো বাংলাদেশে হয়েছে। না, একটা ওই যে আমাদের এর মধ্যে কিছু শিক্ষিত মেয়েরা আছে যারা, যেটা আপনি বললেন যে নর্মাল ডেলিভারির জন্য পাগল, ওরা চেষ্টা করে এবং আরও আমরা তাদের হেল্প করি। তা ভালো লাগে এটি, যেটা তো একটা ন্যাচারাল প্রক্রিয়া, একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রকৃতি। তো এখানে যদি নর্মাল ডেলিভারি হয় আমাদেরও খুব ভালো লাগে, পেশেন্টেরও খুব ভালো লাগে। আপনি অনেক একটু যোগ করতে চান আর একটু 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 পরেই দেখা যায় যে বাচ্চাটা হেসে উঠেছে, তখন এটা মনে করি যে এটি আমাদের জব স্যাটিসফ্যাকশন। জি আপা একটু যোগ করতে। আমি অ্যাকচুয়ালি চমৎকার করে আপা বললেন। আমি একটু যেই কথাটা বলবো, সিজারিয়ান সেকশন একটা খুব সংবেদনশীল একটা শব্দ হয়ে গেছে আমাদের দেশে, যে অনেকেই মনে করেন যে ডাক্তার মানেই হচ্ছে সিজার। আসলে কিন্তু বিষয়টা নয়। আমরা তার পজিটিভ একটু কথা বলি, একটা তথ্য দেই। দেখেন, আমরা জানতাম যে ফিস্টুলা একটা বার্নিং ইস্যু বাংলাদেশ, এখন কিন্তু ফিস্টুলা অনেক কমে গেছে। আমরা যদি বলি যে পেইনিয়াল টিয়ার, যে আমরা আগে যখন পিভি করতাম এক্সামিন করলেই দেখতাম যারাই গ্রামে গঞ্জে ডেলিভারি হয়ে আসে সব কিন্তু টিয়ার নিয়ে আসে এবং তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে গেছে। তাদের দেখা গেছে তাদের স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে, কারণ হচ্ছে সে এখন পূর্ণাঙ্গভাবে নারী নাই। এই জিনিসগুলো কিন্তু কমে গেছে। আমরা দেখি যে এক্লামশিয়ার ডেথ কমে গেছে। এটার একটাই কারণ যে সিজারিয়ান সেকশনটা আমরা কিন্তু একেবারে তৃণমূলে পৌঁছে দিতে পেরেছি। এটা হলো আমি তার পজিটিভ ইস্যুটা বলছি। এবং মাতৃমৃত্যু কমে যাওয়ার একটা কিন্তু মেইন আচ্ছা আমি বলছি এটা হলো আমি পজিটিভ সাইডটা বলছি। আর যেই কথাটা আমি বলবো যে ডেফিনেটলি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, যে আমাদের 80%-এর বেশি আমাদের ভেজিনাল ডেলিভারি আমাদের করতে হবে ন্যাচারাল বার্থ, সেটার জন্য আমাদের যেই জায়গাগুলোতে ধাক্কা, প্রথম কথা হলো বার্থ প্ল্যানিং। এটা কিন্তু করার মতো পরিবেশ আমাদের এখনো হয়নি, এটা পারিবারিকভাবেও হয়নি, এটা আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা তো কিন্তু সেই জিনিসটা নেই। যার জন্য একটা ডেলিভারি হওয়ার জন্য আমরা কিন্তু সবসময় বলি ডেলিভারি ইজ এ ন্যাচারাল প্রসেস, এখানে কিন্তু ডাক্তারের খুব একটা কৃতিত্ব নেই। যে একটা প্রেগনেন্সি যখন হলো, এই বাচ্চাটা যেরকম পেটে তার যে ইন্ট্রাইউটেরাইন লাইফ ছিল, তার এক্সট্রাইউটেরাইন লাইফে যাওয়ার জন্য নর্মাল প্রসেসেই কিন্তু বাচ্চাটা বের হয়ে আসবে। ডাক্তারের শুধুমাত্র কাজ হচ্ছে দেখে নেওয়া যে কোথাও কোনো সমস্যা আছে কিনা এবং সেখানে ঠেক দেওয়া, এর বেশি কিন্তু কিছু নেই। প্রবলেমটা হচ্ছে এই যে বার্থ প্ল্যানিংটা, এটা কিন্তু আমাদের দেশে ওই ব্যবস্থাটা কিন্তু হচ্ছে না। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটা আপনি চিন্তা করেন যে ডেলিভারি, যেটা ম্যাডাম বললেন যে ডেলিভারি হতে গিয়ে এমন ব্যথা শুরু হলো যে আমাকে এক্ষুনি ডেলিভারি সিজার করে দেন। আমাদের এখনও পেইনলেস লেবারের যে টিম, এটা যদি প্রত্যেকটা হাসপাতালে থাকতে হয়, একটা টিম থাকতে হবে, একটা অ্যানেস্থেটিস্ট 24/7 অ্যানেস্থেটিস্ট থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যে বলছি যে মিডওয়াইফারি লেট যে ডেলিভারি, আমাদের হাসপাতালগুলোতে কিন্তু এখনও সেই পরিমাণ দিতে পারছেন, যার জন্য হয় কি এই প্রসেসটা কিন্তু টোটাল এরিয়া। আমাদের যে অবস্টেটিশিয়ান, যে তার কাজ শুধুমাত্র ডেলিভারি করানো, কিন্তু যে কিনা মিডওয়াইফ তারই কিন্তু অন্যান্য সাপোর্ট না থাকা, মিডওয়াইফ না থাকা, সেন্টার ভালো না হয়, এই কারণে তো লোড তো আপনার ঘাড়ে পড়ছে। এবং হচ্ছে আরেকটা বিষয় আপনি খেয়াল করেন
যে যখন একটা ডেলিভারি হয়, কিছু কিছু ডেলিভারি কিন্তু অত্যন্ত কমপ্লিকেটেড ডেলিভারি, ঘটে। এবং আমরা দেখি যে একটা মেশিন লাগানো থাকে, সিটিজি মেশিন, কন্টিনিউয়াস সিটিজি, একটা পেশেন্টের জন্য একটা। আমাদের অধিকাংশ হাসপাতাল এখনো আছে যেখানে সিটিজি মেশিনই নেই। তাহলে ডাক্তার কি করে বুঝবে যে তার অবস্থানটা কি? এখন ডেলিভারি হওয়ার পরে দেখা গেল একটা বাচ্চা সিপিতে ভুগছে, তার জীবন শেষ হয়ে গেছে। এই ভারটা তো একজন মানে আমার ডাক্তার কাছে নিতে পারে না। একেবারে মোটা দাগে মনে হয় যে সরকারের কাছে তো আমরা আসলে অনেক কিছু বলি, কিন্তু সরকারের আন্তরিকতাও হয়তো আছে, কিন্তু যে লজিস্টিক্স আমাদের দরকার সেই জায়গাতে আমরা আসলে যেতে পারিনি বা অনেক কারণে আসলে হয়নি। মিডওয়াইফ থাকুক বা ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট থাকুক, তারা যথেষ্ট চেষ্টা করে নর্মাল করানোর জন্য। তো এমন একটা পর্যায়ে যখন হাসপাতালে নিয়ে আসে, তখন আসলে ডাক্তার কিছু করা- করার থাকে না। Refer যার জন্য হয় কি যে হয়তো বাচ্চাটা মারা গেল বা ওয়াইফের মানে মায়ের কোনো সমস্যা হলো, তখন তারা ভাঙচুর করবে ডাক্তারের গায়ে হাত তুলবে। তো এটাও কিন্তু একটা পয়েন্ট, এটাও খেয়াল বড় করতে কারণ, হবে। হ্যাঁ। এবং রেফার্ড কেসগুলো সব হাই রিস্ক পেশেন্টগুলি কিন্তু আসে। যদি হাই রিস্ক পেশেন্ট হলে সেখানে কিন্তু একদম ইন্টারনাল সব জায়গায় কিন্তু সিজারিয়ান সেকশন রেট কিন্তু অনেক হাই। হ্যাঁ, আমি আসবো, আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক লায়লা, আপনার কাছে জানবো যে বাংলাদেশে আপনি দেখবেন যে ডায়াবেটিক সমিতি বা হৃদরোগের সেবা এবং একই সঙ্গে যদি আমরা প্যারালালি বলি যে যে মায়েদের সেবা, এটা অনেক দূর পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি, কারণ এখানে একটা লিডারশিপের ইস্যু আসলে আছে। এখন আমরা দেখছি যে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মসজিদের ইমাম এদেরকে কাজে লাগানো হচ্ছে অনেক ক্ষেত্রে। মায়েদের যে আপনি বিষয়টি বলছেন যে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বা তাদেরকে পুরো গ্রামের সহযোগিতা করার ক্ষেত্রে, মানে এক্ষেত্রে এই এলাকার যে নেতা পর্যায়ের যারা আছেন, মানে তাদেরকে কাজে লাগানোর কোনো পরিকল্পনা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, সব জায়গায় হয়তো বা ঢালাওভাবে হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন আমাদের একজন গাইনোকোলজিস্ট আছে, সে খুবই চমৎকার কাজ করেছে চৌগাছে। চৌগাছা। হ্যাঁ, তো আমি একদিন ওকে বললাম যে তুমি কি করে এত চমৎকার কাজ করলে? তোমার বাংলাদেশে সব জায়গায় মাতৃমৃত্যু এত বেশি, তোমার ওখানে মাতৃমৃত্যু কম, নর্মাল ডেলিভারি বেশি। তখন ও একটা কথাই বলে যে আপা, আমি ওখানকার সব মানে যে এমপি, তারপরে যে ওখানকার কমিশনার, সবাইকে আমি ইনভলভ করেছি, এমনভাবে ইনভলভ করেছি এখন তারা মনে করে যে হাসপাতালটা তাদের। যে কোনো ব্যাপারে আমি যাদের কিছু বললে তারা সাথে সাথে আপনি দেখবেন যে ২৫০০ নামে একটা উপজেলা, ২৫০০ এখানেও কিন্তু এরকম অবস্থা এরকম আর কি। অবস্থা, হ্যাঁ। তো এরকম একেবারে বিচ্ছিন্ন কিছু আছে, এই বিচ্ছিন্নতাটাকে আমরা কেন সব জায়গায় আমরা করতে পারছি না? কারণ তারাও কিন্তু হেল্প করতে চাচ্ছে, মানে যারা প্রধান পদে আছে, যে আমাদের তো অনেকেরই অনেক কাছে অনেকের টাকা পয়সা আছে, তারা কিন্তু চেষ্টা করে যে সেই টাকাটা দিয়ে আর একটু কিছু উন্নতি করুক। কারণ আমাদের ধারণা কি যে গভর্নমেন্ট হাসপাতাল সব কিছু গভর্নমেন্ট করবে, কিন্তু গভর্নমেন্ট হাসপাতালেও যে প্রাইভেট বিনিয়োগ করা যায়, যেমন একজন তার মায়ের নামে বাবার নামে 2টো বেড দিয়ে দিল, বা কিছু অলাভজনক প্রতিষ্ঠানে তো এরকম আমরা রুম দেখেছি, আইসিইউ দেখেছি, বেড করে ওরকম ভাবে তো সে কিছু কিছু লজিস্টিক দিতে পারে, এবং এটা আমার মনে হয় এটা সবাইকে আমার মনে হয় জানাতে যে এটা হবে। বলতে পারলে, পৌঁছাতে পারলে আসলে পৌঁছাতে দিতে পারলে অর্থ। সেটাই। আমাদের সময় খুবই কম, আমি একটু ডেঙ্গু প্রসঙ্গে আসবো। যে এই সপ্তাহে আমরা দেখলাম যে সর্বোচ্চ মৃত্যু একদিনে 10 হয়েছে। নারীদের মৃত্যুর পরিসংখ্যান আমরা দেখছি যে ডেঙ্গুর এই সময়ে গর্ভবতী মায়েরা আসলে কতটা ঝুঁকিতে থাকেন, তারা আক্রান্ত হলে মৃত্যুর দিকেও আসলে চলে যেতে পারেন কিনা। অনেক ধন্যবাদ। আসলে ডেঙ্গি তো আমরা 2000 সন থেকে দেখছি, এবং এটা আমি এবং প্রফেসর লায়লা আঞ্জুমান বানু আমরা একই হাসপাতালে কাজ করতাম, বারডেম হাসপাতালে, এবং তখন দেখতাম যে ওখানে ডেঙ্গি নিয়ে যে প্রেগনেন্সি পেশেন্টগুলো সব রেফার হয়ে কিন্তু এখানে আসতো। ভয়াবহতা আমরা দেখেছি। এই বছরের যে ডেঙ্গির ভয়াবহতাটা একটু ভিন্ন রকম। মানে আমি যে হাসপাতালে কাজ করি এখানে কিন্তু ডেঙ্গি রোগী যথেষ্ট রেফার্ড হিসেবে এখানে আসে, এবং সেখানে যেহেতু গর্ভকালীন মায়েরা যেটা আছে তাদের সাথে আমি সম্পৃক্ত, সেই হিসাবেই কথাটা বলছি। এইবারে ডেঙ্গিটার হিসাবটা একেবারে অন্যরকম, যে আমরা জানি 6 দিন যখন জ্বর হবে তারপরে কিন্তু প্লেটলেট কাউন্ট কমতে থাকে, এবং এটা গ্র্যাজুয়ালি কমে, এবং একটা সময় হয়তো তার কিছু সংখ্যক রোগী আছে যারা কিনা ডেঙ্গি হ্যামারেজিক বা ডেঙ্গি শকে চলে যায়। কিন্তু এইবার প্রেগনেন্সি মেয়েদেরকে দেখা যাচ্ছে, মায়েদেরকে দেখা যাচ্ছে যে যখনই তার ডেঙ্গি পজিটিভ হলো সাথে সাথে তার প্লেটলেট কাউন্ট কমে প্রথম 50,000, তারপরে 10,000, তারপরে 5,000 নেমে যাচ্ছে, এবং পেশেন্ট কিন্তু শকে চলে যাচ্ছে, এবং পেশেন্ট আইসিইউতে চলে যাচ্ছে। আমরা এই রোগীদেরকে কিন্তু আর ওয়ার্ডে বা কেবিনে রাখতে পারছি না। তো এই জন্য আমার কাছে মনে হয়, যদিও একটা আশাবাদ এইটাই যে নভেম্বর মাস এখন কিন্তু ডেঙ্গির প্রবণতা কমে যাবে, ধরেই নিতে হবে এটা ডেঙ্গি। এবং যদি প্রেগনেন্সির সাথে ডেঙ্গি হয় সেখানে কিন্তু আমাদের 2টা লাইফ,
একটা হলো মা এবং সন্তান, মানে সর্বোচ্চ সতর্ক হতে হবে। এবং ডেঙ্গির যে রোগী তার আমাদের এইটুকু মনে রাখতে হবে যে তার যদি ডেলিভারি হয়, অ্যাটলিস্ট থার্ড ট্রাইমেস্টারে যদি ডেঙ্গি হয়, তাহলে ওই পরিবারের অন্তত 20 জনের ব্লাড গ্রুপিং করায় রেডি রাখতে হবে। তাকে অবশ্যই হাসপাতালে, এখানে বাসায় রেখে চিকিৎসা করার কোনো সম্ভাবনাই নাই। এবং এটাও মাথায় রাখতে হবে যে তার হয়তোবা তার আইসিইউ কেয়ার লাগতে পারে, এই জিনিসটা জানতে করতে। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে 1-1.5 মিনিট পাবো। আপনার কাছে শেষ প্রশ্ন আমি করতে চাই যে আমরা অনেককে এখন দেখি যে মানে প্ল্যানিং করার সময়ে তারা একটা ডাক্তারের কথা চিন্তা করে, বা গর্ভবতী হবার পরে থেকে তার স্বামী বা অন্য কেউ পরিবারের খোঁজ খবর নিচ্ছে, বা তখন থেকে একটা ডাক্তারের চিন্তা মাথায় ঢুকে যাচ্ছে। এটি অনেক পজিটিভ দিক বাংলাদেশের জন্য। তারপরেও সবার ক্ষেত্রে আসলে আইডিয়াল নিয়ম কানুন কি ফলো করা উচিত, কখন যোগাযোগ করবে, কখন আসবে, কতবার আসবে? চমৎকার প্রশ্ন। এবং আমি বলি কি, আমি খুব আশাবাদী এই ব্যাপারে। কারণ আজকাল দেখি যে বিয়ের পরে পরই দম্পতি চলে আসছে, ইয়াং মেয়েরা, কাপল, যে ম্যাডাম আমরা বাচ্চা নিব, তো আমরা হয়তো 1 বছর পরে নিব, তো আমাদের কী করতে হবে। তো কাজে এই যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বা প্রিনেটাল কাউন্সেলিং, এই জিনিসটা খুব দরকার। সেটা হলো যে তার অনেক সময় দেখা যায় যে সে তার ডায়াবেটিস আছে, সে জানেই না যে তার ডায়াবেটিস। তো কাজেই তার হয়তো চোখের সমস্যা আছে, এটা জানে না, কিডনির সমস্যা আছে সেটাও সে জানে না। তো কাজে আমার মনে হয় যে একটা থরো চেক আপ বা এক্সামিনেশন করে তারপরে দেখতে হবে যে তার কোনো সমস্যা আছে কিনা। আর যেটা বললেন যে আপনার থ্যালাসেমিয়া বা ব্লাড প্রেশার, এগুলো তো অবশ্যই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন, সেটা আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আমার মানে তখন থেকে এই কথাটা আমরা শুনতাম যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে নিন। তো কাজে এগুলো অনেকগুলো জিনিস আছে, যেমন আমাদের বি ভাইরাস, সেটাও তো একটা মরণঘাতী ব্যাপার। তো সেই জন্যই আমাদের মনে হয় যে এটা খুব প্ল্যান্ড ওয়েতে, এবং হাজব্যান্ড ওয়াইফ তারা নিজেরা বুঝবে যে তারা কখন বাচ্চাটা নিলে ঠিকমতো বাচ্চার মানুষ করতে পারবে বা বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে, সেটা জেনে তাদের ডাক্তারের সাথে অবশ্যই আলোচনা করা উচিত। এবং আমি প্রত্যেকটা একটু বলে নিই, প্রত্যেকটা সেন্টারে, হসপিটালে কিন্তু একটা প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং একটা সেল থাকা উচিত, যে ওরা সোজা ওখানে গিয়ে ওরা জানবে, মানে এই নামটা দেখলে সে বুঝবে যে আমার আগেই আসতে হবে। ধন্যবাদ। আমি 30 সেকেন্ডে আপনার কাছে জানবো যে আমরা তো আসলে গুরুত্ব যেমন ছেলেদের দিই, এখন কিন্তু মেয়েদেরকে গুরুত্ব দেবার প্রবণতা আপনি বেশি দেখবেন যে একজন পিতা মেয়ে হলেই তার আনন্দের যেন সীমা নেই, ছেলের থেকেও বেশি, মা বা বাবা যাই বলি না কেন। যেহেতু একজন নারী আরেকটি সন্তান জন্ম দিচ্ছে এবং ভবিষ্যতে জেনারেশন তৈরি করছে, সেক্ষেত্রে একেবারে জন্মের পর থেকে তার পুষ্টির দিকে খেয়াল রাখা, এবং একই সঙ্গে এই যে পরীক্ষা নিরীক্ষা আমরা বলি যে 40-এর পর থেকে, মানে একটা নারীকে একটা জন্মদিনের গিফট হিসেবে তার পরীক্ষা নিরীক্ষাও আসলে করা যায় কিনা, মানে সেদিকেও আমরা আসতে পারি কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই একজন নারী, সে নারী জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত, সে কখনো বালিকা, কখনো বধূ, কখনো মাতা। এবং একজন নারী কিন্তু সেই একটা যে কিনা প্রজন্মকে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয়, আমি যেটা মনে করি যে যেই মেয়েটি আজকে জন্ম নিল, আজকের থেকে কিন্তু তাকে সুরক্ষার জন্য তার পরিবারের কিন্তু চিন্তা করতে হবে। আজকের মেয়েটি যদি ছোটোবেলা থেকেই যেই মেয়েটি আমরা বলি যে কিনা আমরা অনেক সময় হয় না যে একটু নাদুস মোটা বাচ্চা, আমরা মনে করি কত ভালো মেয়েটি, এই বাচ্চাটির কিন্তু পিসিও হবে। যে মেয়েটির কিনা পিসিও, তারই কিন্তু ইনফার্টিলিটি হবে, এবং তারই কিন্তু ভবিষ্যতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। সুতরাং ছোটবেলা থেকেই তার নিউট্রিশনটা নিয়ে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তার আন্ডার নিউট্রিশন আমরা চাইবো না, তার ওভার নিউট্রিশন আমরা চাইবো না, এটি হলো প্রথম। তারপরে যেটা তার মেনস্ট্রুয়াল হেলথ নিয়েও তাকে কিন্তু খেয়াল করতে হবে। আমরা যে সেক্সুয়াল অ্যান্ড যে যেটা আমরা বলছি যে এসটিডি, সেটাতে কিন্তু আমরা মেনস্ট্রুয়াল হেলথটাকে যেরকম দেখবো, দেন তাদের ইনফেকশন প্রিভেনশন, এইগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে মেনস্ট্রুয়াল হেলথের পরে। এরপরে আসবে হলো তার অ্যাডোলেসেন্স, তার মানে হলো যে সেই অ্যাডোলেসেন্স অ্যান্ড ইয়থ, তার মানে সে যখন বালিকা থেকে বধূ হতে যাবে, তার কোন বয়সে সে বিয়ে হবে, এই জিনিসটা কিন্তু তাকে ঠিক করতে হবে। যখন বিয়ে হওয়ার পরে আমাদের আসলো কন্ট্রাসেপশন, অবশ্যই একটা মেয়ে তার এটা কিন্তু হিউম্যান রাইট টু গেট দ্য কন্ট্রাসেপশন, এই জিনিসটা তাকে অবশ্যই তাকে এই স্বাধীনতা তাকে দিতে হবে। তার হিউম্যান রাইট, সে জানবে সে কখন সে বাচ্চা নেবে, এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু তার কাঙ্ক্ষিত বাচ্চা হবে, এটা কখনোই অনাকাঙ্ক্ষিত বাচ্চা যেন না হয়। আমাদের সময় শেষ। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের দুজনকে খুব চমৎকার আলোচনা করবার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন। ধন্যবাদ আপনাকে অনেক চমৎকার প্রশ্ন করার জন্য। আমরা বিনা বাধাই আসলে বলতে পারি যে মায়ের গর্ভেই আগামীর পরিবার, আগামীর সমাজ বা পুরো বাংলাদেশটাও, আমরা পৃথিবীও বলতে পারি
সেক্ষেত্রে মাকে সর্বোচ্চ সুরক্ষা দেবার জন্য শুধু রাষ্ট্র চিন্তা করলে হবে না, চিকিৎসকরা শুধু বসে বসে চিন্তা করবে না, একেবারে পরিবার থেকে, সমাজ থেকে, পার্শ্ববর্তী মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে চিন্তা করতে হবে যে তাকে কতটা সুরক্ষায় রাখা যায়। এই 156 কেন আমরা এই মৃত্যুহার শূন্যতে নামিয়ে আনতে চাই, এটি যেদিন পারবো সেদিনই আসলে আমরা সফল হব, সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।